আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের আমাদের যে শুরুর দিকে যে এমসিকিউগুলো আছে, 9টা এমসিকিউ, সেই এমসিকিউগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে। তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, এখানে দেখতেই পাচ্ছ তোমার A to Z সব কিছু সমাধান দেওয়া আছে। যারা এখনো সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে ফেলো। এখানে আমরা যদি প্রথমেই আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি? দেখো, আমরা যখন এরকম অনেকগুলো সংখ্যা থাকে 5, 3, 12, 17, 9, 16, এরপর যখন আমরা টেবিল করি, টেবিলের মধ্যে বিভিন্ন শ্রেণী হয়, তাই না? মনে করো এখানে প্রথম শ্রেণী হচ্ছে 5 থেকে 10, এগুলোকে আমরা শ্রেণী বলি। আচ্ছা, এরপরে 5 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? একটা, তারপরে হচ্ছে দুইটা সংখ্যা আছে মাত্র। তাহলে আমি এখানে 2 লিখি, কিন্তু এটাকে কি দিয়ে আমি প্রকাশ করি বলো তো? গণসংখ্যা দিয়ে প্রকাশ করি। তার মানে প্রত্যেকটা শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে সেটা আমরা নির্দেশ করি গণসংখ্যা দিয়ে। তার মানে উপাত্তসমূহ সারণী করলে কতগুলো উপাত্ত আছে তা নির্দেশ করা হয় কি দিয়ে? শ্রেণীর গণসংখ্যা দিয়ে। এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। প্রশ্ন 1 নম্বরটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো প্রশ্ন 2। পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছে পুঞ্জীবিত হয়, এই প্রবণতাটাকে কি বলা হয়? দেখো, পরিসংখ্যানে কিছু, মনে করো তুমি 10 জন শিক্ষার্থীর বয়স নিলাম, একটা মনে করো ক্লাস 10-এ গেলা, 20 জন শিক্ষার্থী আছে, বলো যে তোমাদের বয়স বলো, বয়সগুলো তুমি লিখে নিলা। লিখে নেওয়ার পরে তুমি এটাকে ছোট থেকে বড় আকারে সাজাই লেখো, তো দেখবা যে মাঝামাঝি কোনো একটা মানের দিকে সংখ্যা সবচেয়ে বেশি। ক্লাস 10-এ ঢুকলা, তুমি দেখবা যে হতে পারে 2-1 শিক্ষার্থীর বয়স 14 বছর, 2-1 শিক্ষার্থীর বয়স 16 বা 17 বছর, আর ম্যাক্সিমাম শিক্ষার্থীর বয়স দেখবা যে 15, 15.5 বা 16 এর মধ্যে থাকবে। তো বেশিরভাগ শিক্ষার্থী দেখবে মাঝামাঝি একটা মান, 15 আর 16-এর মধ্যে মান বেশি। এই যে মাঝামাঝি একটা মানের দিকে পুঞ্জীবিত হয়ে প্রবণতা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার কেন্দ্রীয় প্রবণতা। তার মানে এটাকে আমরা কি বলবো? এই প্রবণতাটাকে কি বলবো? কেন্দ্রীয় প্রবণতা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 3 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা আছে একটা টেবিল দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী। এখন এটা বলতেছে 1 নম্বর অপশন বলতেছে এটা শ্রেণীব্যাপ্তির 3। দেখো, শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করা। যেমন এখানে প্রত্যেক শ্রেণীর প্রথম মানটা নিম্নসীমা, দ্বিতীয় মানটা উচ্চসীমা, নিম্নসীমা উচ্চসীমা, নিম্নসীমা উচ্চসীমা। তো যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করো। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি 2 হওয়ার কথা, এটা হয় নাই। আচ্ছা, এবার আসো মধ্যক শ্রেণী বলতেছে 8 থেকে 10। তো মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখি। তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে তোমাকে এই টেবিলটা এইভাবে তৈরি করতে হবে। দেখো, এখানে প্রথমে আমাদের আছে তাপমাত্রা, তারপরে হচ্ছে গণসংখ্যা। তোমাকে নতুন করে একটা কলাম বের করতে হবে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমাদের মান আছে 3টা ঘর দিলাম। প্রথম ঘর হচ্ছে 6 থেকে 8, পরের ঘর হচ্ছে 8 থেকে 10, পরের ঘর হচ্ছে 10 থেকে 12। এখন গণসংখ্যা দেওয়া আছে 5, 9 আর 4। তোমাকে এখানে ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম ঘরে গণসংখ্যা যত হবে, প্রথম ঘরে ক্রমযোজিত গণসংখ্যা তত হবে। প্রথম ঘরে গণসংখ্যা 5 মানে ক্রমযোজিত গণসংখ্যা 5। এরপর কোনাকুনি যোগ করবে, এই 5 আর 9 যোগ করবে, 5 আর 9 যোগ করলে কত হয়? 14। এরপরে 14 আর 4 যোগ করবা, 14 আর 4 যোগ করলে কত হয়? 18। তার মানে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় হয়ে গেল 5, 14 আর 18। এবার তুমি এই সবগুলো গণসংখ্যা যোগ করো। সবগুলো গণসংখ্যা যদি তুমি যোগ করো দেখবা 18 হচ্ছে। তো এখন 18 হলে তুমি যে কাজ করবা, এই 18কে 2 দিয়ে ভাগ করে ফেলবা। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়। এই 9টা যেই ঘরে আছে সেটাই মধ্যক শ্রেণী। এখন 9 কোন ঘরে আছে কিভাবে বুঝবো? এই ক্রমযোজিত গণসংখ্যা দেখে। ক্রমযোজিত গণসংখ্যা শুরু হবে 1 থেকে, মানে 1 থেকে 5 পর্যন্ত এই ঘরে মান আছে। 5-এর পর শুরু হবে কত? 6। 6 থেকে 14 পর্যন্ত এই ঘরে মান আছে। তা আমরা খুঁজতেছি 9-কে। 9 তো 6 থেকে 14-এর মধ্যেই আছে। 6 থেকে 14-এর মধ্যেই কিন্তু 9 আছে। তার মানে এটার মধ্যেই 9 আছে। তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে এইটাই, যে 6 থেকে এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী, অর্থাৎ 8 থেকে 10 এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে এটা মধ্যক শ্রেণীটা ঠিকঠাক আছে, এই প্রশ্নের উত্তর ঠিকঠাক আছে। এরপর বলতেছে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক। আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক সম্পর্কে জানতে হবে। বিচ্ছিন্ন চলক মানে যেটা কখনো ভাঙা যায় না। যেমন জনগণ মানে মানুষের সংখ্যা বা জনসংখ্যা,
মানুষের সংখ্যা তুমি কখনো বলতে পারবে না এখানে 3.5 জন মানুষ আছে, 4.5 জন মানুষ আছে, হয় 3 জন বলতে হবে, না হয় 4 জন বলতে হবে। এটা পূর্ণ সংখ্যা হবে সবসময়। এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক। আর যেগুলো ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব সেগুলোকে বলা হয়, বা দশমিকে প্রকাশ করা সম্ভব সেগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন তাপমাত্রা বলতেই পারো 33.33 ডিগ্রি সেলসিয়াস, বয়স 25.5 ইয়ার্স, তারপরে বলতে পারো উচ্চতা 5.8 ইঞ্চ, তার মানে এগুলো আমরা কিন্তু বলতে পারি। তো তার মানে এখানে আমরা এই তাপমাত্রা যেটা, এটা দশমিকে প্রকাশ করা যায়, তার মানে এটা অবিচ্ছিন্ন চলক। তার মানে অ্যান্সার হচ্ছে 2 ও 3। আচ্ছা, এবার আসে আমাদের 4 নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে আয়তলেখা অঙ্কন করতে আমাদের কি কি দরকার। দেখো, আয়তলেখা যদি আমরা অঙ্কন করতে যাই, তাহলে আয়তলেখা অঙ্কন করতে গেলে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লাগে। এক্স অক্ষের মধ্যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বসাই, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাই, ঠিক আছে। শ্রেণীর মধ্যমান এটা আমাদের প্রয়োজন নাই। মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আসো। উপাত্তের ক্ষেত্রে প্রচুরকে কি হয়? দেখো, বলতেছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ। ইয়েস, কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ 3টি, গড়, মধ্যক আর প্রচুরক। তার মানে প্রচুরক অবশ্যই এই প্রচুরকটা অবশ্যই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একটা একক। আচ্ছা, সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান। হ্যাঁ, আমরা জানি যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার উপস্থাপিত থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। তার মানে 2 নাম্বারটাও কিন্তু সঠিক। এবার আসো 3 নাম্বার অপশনে কি বলা আছে। 3 নাম্বার অপশনে বলতেছে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে। এটাও কিন্তু সঠিক। কেন? কারণ হচ্ছে প্রচুরক অনেক সময় 2টা হয়, প্রচুরক অনেক সময় 1টা হয়, অনেক সময় প্রচুরক থাকেই না। তার মানে 3টাই হতে পারে। তার মানে অ্যান্সার হচ্ছে কি 1, 2, 3 সবগুলাই। তাহলে এই প্রশ্নটাও শেষ। এখন আসো আমরা 6 নাম্বার প্রশ্নে যাব। 6 নাম্বার এখানে উদ্দীপক আছে। এখানে 6 থেকে 8 পর্যন্ত এটা সমাধান করতে হবে। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো দিয়ে আমাদের বলতেছে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি। তুমি দেখবে এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোথায় আছে, সবচেয়ে বেশি সংখ্যা মানে কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে সেটাই হচ্ছে তার প্রচুরক। তুমি এখানে যদি খেয়াল করো, 10 আছে একবার, তার মানে 10 প্রচুরক হবে না। 9 আছে একবার, 9 প্রচুরক হবে না। 8 আছে একবার, 8 প্রচুরক হবে না। 6 আছে একবার, 6 প্রচুরক হবে না। 11 একবার আছে, প্রচুরক হবে না। 12 একবার, প্রচুরক হবে না। 7 একবারই আছে। 13 একবার আছে। 14 একবার আছে। 5 সবগুলো একবার একবার, কোনোটাই কিন্তু একাধিকবার নাই। যেটা একাধিকবার থাকবে সেটা প্রচুরক হয়, কিন্তু এখানে কোনোটাই একাধিকবার নাই, তার মানে কোনো প্রচুরক নেই। আচ্ছা, এবার আসে আমরা পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। এখানে বলা হচ্ছে উপাত্তের গড় তাপমাত্রা কোনটি। গড়, তো গড় কিভাবে নির্ণয় করতে হয় সেজন্য এখন আমাদের ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটরের মধ্যে আমরা যে কাজ করব, এই গড় নির্ণয় করতে গেলে তুমি এই সবগুলা সংখ্যা আগে যোগ করে ফেলো। এই যে 10 যোগ 9 যোগ 8 যোগ 6, তারপর হচ্ছে প্লাস 11 প্লাস 12 প্লাস 7 প্লাস 13 প্লাস 14 প্লাস 5 ইকুয়াল দিবা। যোগফল আসছে আমার 95। আচ্ছা, এরপর আমি এখানে দেখবো এখানে কয়টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তাহলে এই 95কে তুমি ভাগ দিবা 10 দিয়ে, তাহলে হয় 9.5। তার মানে সবগুলো যোগফলকে ভাগ দিব মোট সংখ্যা দিয়ে, তাহলে কত হয় 9.5। অর্থাৎ এই সবগুলো যোগ করবা, যে সবগুলো যোগ করে তুমি ভাগ করে দিবা হচ্ছে এখানে কতগুলো সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, মানে 10 দিয়ে ভাগ করে দিবা, 9.5 আসে। এখন পরবর্তী প্রশ্ন যেটা, এটা বলতেছে উপাত্তের মধ্যক কোনটি। সো মধ্যক বের করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, এটাকে হচ্ছে প্রথমে তোমাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখতে হবে। এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তোমাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখতে হবে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে এখন সাজিয়ে লিখবো। তো ছোট থেকে বড় আকারে যদি আমরা সাজিয়ে লিখতে যাই, তাহলে এখানে আমাদের কি কি আছে দেখো। সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত, এখানে যদি খেয়াল করো, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের এই যে 5 সবচেয়ে ছোট, তাহলে আমরা এখানে 5 লিখলাম। ওকে, 5 লিখলাম। তার পরবর্তীতে কি আছে, 5-এর পরবর্তীতে হচ্ছে 6 7 8 9, তো সিরিয়ালে আছে 5 6 7 8 9, এরপর 10 11 12 13 14। দেখছো, এত কষ্ট করার কোনো দরকার ছিল? 10 11 12 13 14। আচ্ছা, এটা হচ্ছে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে এটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখবা। এরপরে মধ্যকের সূত্র দিয়ে আমরা এটা করতে পারি। এটা একটা শর্টকাটও আছে, শর্টকাটটা পরে দেখাবো, আমরা আগে সূত্র দিয়ে দেখাই। তো সূত্র দিয়ে যদি দেখাই, তুমি যে কাজ করবে এখানে কয়টা সংখ্যা আছে তুমি হিসাব করো। 1 2 3 4 5 6 7 8 9 10,
10টা সংখ্যা আছে, মোট সংখ্যা n, n এর মান হচ্ছে 10, 10টা আছে। এটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র একটা হয়, বিজোড় হলে একটা হয়। তো জোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র কি সেটা এখন আমরা লিখব। মধ্যকের সূত্র তখন হচ্ছে যে মধ্যক সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন n এর মান কত? n এর মান হচ্ছে 10। তো n এর মান এখন আমরা এখানে 10 বসাই দেই, ঠিক আছে? তাহলে n এর মান যেহেতু 10, তাহলে আমরা n এর মান এখানে 10 বসাবো। 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। 5 তম পদ যোগ, এখানে খেয়াল করো, 5 তম পদ যোগ এই 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। তার মানে 5 তম পদ যোগ 6 তম পদ ডিভাইডেড বাই 2। এখন 5 তম পদ কোনটা ভাইয়া? 5 তম পদ হচ্ছে এই যে তুমি যেটা সাজায় লিখছো সেটার 5 নাম্বার পদ হচ্ছে 5 তম পদ। 1 2 3 4 5, 5 তম পদ 9, আর 10 তম পদ হচ্ছে 10, সরি 6 তম পদ হচ্ছে 10। এটা 5 তম পদ, এটা 6 তম পদ। তাহলে 5 তম পদ আর 6 তম পদ বসাও। এই যে 9 যোগ 10, এই দেখো 5 তম পদের মান 9 বসাইলাম, প্লাসের জায়গায় প্লাস, 6 তম পদের মান 10 বসাইলাম, ভাগ হচ্ছে 2। 10 আর 9 যোগ করলে হবে 19, 19 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 9.5। তার মানে এখানে আমাদের মধ্যক হবে 9.5, ঠিক আছে? এখন এটা শর্টকাট কি ভাইয়া? এমসিকিউতে আসলে শর্টকাটে করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, এটাকে প্রথমে সাজায় লিখবা, ঠিক আছে? সাজায় লিখতেই হবে। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে জিনিসটা এরকম হবে যে এটাকে যদি এখন আমরা এখানে সাজায় লিখি, যে মধ্যক নির্ণয়ের শর্টকাট নিয়মটা হচ্ছে, এটাকে সাজায় লিখি আমরা। সাজায় লিখলে আমরা কত থেকে লিখবো? 5 থেকে 14 পর্যন্ত। 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, এবার তুমি দুই পাশ থেকে একটা একটা করে কেটে দাও। এই যে একটা কাটলাম, 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 একটা কাটলাম। এরপর দেখবো মাঝখানে 2টা বাকি থাকে, এদের কাটলে তো আর কিছুই থাকে না। তো এই মাঝখানে 2টাকে তুমি কাটবা না, কি করবা? এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 9 আর 10কে যোগ করলে 19 হয়, 19কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? এই যে 9.5 হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু বুঝে গেছো। আর বিজোড় সংখ্যা হলে, এখানে যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে মাঝখানে একটা সংখ্যাই বাকি থাকতো, ওইটাই তখন হচ্ছে মধ্যক হইতো। আচ্ছা, এবার আসো পরবর্তী আমাদের প্রশ্ন, যেটা 9 নম্বর প্রশ্ন। এখানে বলছে সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n, মধ্যক শ্রেণীর নিম্নসীমা l, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা fc, মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm, শ্রেণীব্যাপ্তি যদি h হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এটা হচ্ছে আমাদের সূত্র। এই যে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র, যেখানে এই n কি, l কি, h কি, fm কি এগুলো বলা আছে। এগুলো প্রচলিত চলকের নাম যেরকম ওই রকমই দেওয়া আছে, তাহলে আর কোনো ঝামেলা নেই। তো এর মাধ্যমে আমাদের এই 9টা এমসিকিউ আমরা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ অন্য পর্বে, অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।